আপনি গণভবন ভাঙছেন, বঙ্গভবন ভাঙছেন, আপনি হচ্ছেন সরকারকে, নির্বাচিত সরকারকে, আমি যদি ওইভাবে বলতে চাই, কারণ সরকার নির্বাচনটা তো কাগজে কলমে এটা তো এন্ডোর্স করছে, এই সরকারকে আপনি উঠাই দিয়েছেন, তো এটা তো কোনোভাবে এটাকে মানে রাষ্ট্রদ্রোহিতার জন্য ফাঁসি হওয়ার উপযোগী অপরাধ। তো এটাকে যদি আপনি এভাবে করেন, মানে যে কাজগুলোর জন্য জুন থেকে অগাস্ট পর্যন্ত যে কাজের জন্য আমাদেরকে প্রশ্ন করা হয় না, একই কাজের জন্য অগাস্টের পরে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক। আদারওয়াইজ এই জায়গাটা প্রবলেমেটিক কোন জায়গা থেকে? এটা কি তোমরা তোমাদের ম্যান্ডেটকে জাতির কাছে পরিষ্কার করতে পারো নাই? না জাতি আসলে তোমার কাছ থেকে প্রত্যাশার যে জায়গাটা সেখানে 5 তারিখে তারা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে? এটা জাতি না, এটা হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি। আমি বললাম না যে রাজনৈতিক দলগুলো, আমার কাছে মনে হয়েছে যে তারা সেটা ভেবেছে, মানে হাসিনা চলে গেছে, তোমরা বাড়ি চলে যাও, বাকিটা আমরা দেখব, মানে এখন এটা আমাদের বিজনেস, বাকিটা এটা আমরা দেখব। পলিটিক্স ইজ আওয়ার, মানে এটা আওয়ার মনোপলি, মানে এটাতে আমরা এটা কারোর সাথে শেয়ার করব না, এবং এই কাজটা আমাদের কাজ। এই কাজটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, রিপিট করছি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এটা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কাজ। তোমরা বাবা এনাফ করছো, এখন বাড়ি ফিরে যাও। এই চিন্তাটা, এই চিন্তাটা, এই স্পেসটা, মানে এই চিন্তাটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে স্কোপ অফ ওয়ার্কটা অনেক হচ্ছে কোয়েশ্চেন মার্কের মধ্যে নিয়ে এসছে। আদারওয়াইজ যেমন আপনি দেখেন 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত যদি দেখেন, আপনার শুধুমাত্র হাসিনা যে চলে গেছে, হাসিনা তো হচ্ছে এটার মধ্য দিয়ে যদি আপনি মনে করেন যে ফেসিবাদকে আপনি আউটসাইড করতে পারছেন, এটা প্রবলেমেটিক। আপনি হাসিনাকে হাসিনা যারা বানাইছে, যে মিডিয়া হাসিনাকে হাসিনা বানাইছে, তাদের আপনি কিচ্ছু করতে পারেন না। যে জুডিশিয়ারি পুরা সিস্টেমটা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে রসদ যোগাইছে, আপনি কিছুই করতে পারেন নাই। যেই অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে হাসিনাকে হচ্ছে সব রকম সহযোগিতা দিয়ে হচ্ছে হাসিনা তৈরি করেছে, আপনি সেটা এখনও পর্যন্ত ইনট্যাক্ট, পুলিশ সিস্টেম ইনট্যাক্ট, আপনি কিছুই করতে পারেন নাই। যখন আমরা এই বিষয়গুলোতে ফোকাস দিতে গেলাম, তখনই প্রশ্ন আসলো যে আপনার ম্যান্ডেট কী? আপনার তো ম্যান্ডেট নাই আপনার। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমরা বিপ্লবটাকে সুসংহত করতে পারি নাই আমাদের কাছে মনে হয়। এবং 5ই আগস্টের পরে আমরা সেমি ডেমোক্রেটিক, আমরা সেমি কনস্টিটিউশনাল, এবং হচ্ছে আমরা হচ্ছে হওয়ার কথা ছিল রেভলিউশনারি, হয়ে গেছে হচ্ছে কনস্টিটিউশনাল। অ্যাডহক কনস্টিটিউশন আসলে হাসিনাই তোমাদের ট্রিগার পয়েন্ট। হাসিনা তোমাদের মিলন মেলার কেন্দ্রবিন্দু হচ্ছে আসলে হাসিনা, ও তোমাদেরকে একসাথে করে দিয়েছে। হাসিনা তো আসলে একটা সিম্বল, মানে সিম্বল, যত করাপশন, যত হচ্ছে অ্যানোমালিস, যত হচ্ছে ডিসঅর্ডার, সব কিছুর একটা সিম্বল হচ্ছে হাসিনা। হাসনাত, গত বছরের ঠিক মে জুনে তো আন্দোলনটা ট্রিগার করলো, আর তুমি তো ছাত্র রাজনীতিও করো না এর আগে, তাহলে এই আন্দোলনটা কিভাবে শুরু হইলো এবং সেটার সাথে তুমি কিভাবে যুক্ত হইলা? ওকে, যেটা হচ্ছে যে আমরা জুনের 5 তারিখ হাইকোর্টের আবার রায়টা হয় যে আবার হচ্ছে কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে, তো রিইনস্টেট করা হয়েছে। তো আমি তখন বনশ্রীতে থাকি রেগুলার, সম্ভবত 18 প্রজ্ঞাপনটাকে চ্যালেঞ্জ করে, প্রোগ্রামটাকে চ্যালেঞ্জ করছিল, চেতনাধারী কেউ একজন সম্ভবত রিড করে আবার। এক্স্যাক্টলি। তো তখন হচ্ছে আমরা তখন মানে এই যে বললাম এটা ব্যাচ, আমরা স্টাডি সার্কেল করতাম, ডিবেট করতাম, আমরা বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলতাম। তখন এই সার্কেলটা দেখলো যে 24-এর নির্বাচনের পরে আসলে একটা রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে, সবাই আসলে হতাশ হয়ে যায়। এটা হচ্ছে রিয়েলিটি। তখন দেখা যায় 24-এর 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়, যে আনচ্যালেঞ্জড, মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে, যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায়। তো তখন সবাই কেরিয়ার দিকে যায়। আমি ছাত্রদলের অনেককে দেখেছি তখন বিদেশে কিভাবে কেরিয়ার করা যায়, বা আমাদের নিজেদের মধ্যে অনেকে ছোট ছোট বিজনেস করার একটা প্রবণতা। আমরা আবার সরকারি চাকরি 2021-22 থেকে মধু বিক্রি তখন ব্যাপক বেড়ে গেছে তখন, কারণ দেখলো হতাশা একটা, কারণ দিন শেষে সবাই মেনে নিচ্ছে 41 সাল পর্যন্ত, কেউ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে। এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে এটা সত্য। অনেকেই হচ্ছে 41 সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। তো তখন সেটা আমরা যেটা হয়, আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো 22, কারো 23, তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যাই, তা আমিও বের হয়ে যাই। তো তখন আমি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলাম, নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে, আসিফ নিজের একটা লেখালেখির জায়গা বা একটা পত্রিকা দাঁড় করানোর চেষ্টা করছে, সাথে সাথে অ্যাক্টিভিজম তো আছেই। তো জুনের 5 তারিখ যখন এই প্রজ্ঞাপনটা দেখি, আমার মনে আছে আমি তখন রাতের বেলা আমি যখন ক্লাস নিচ্ছিলাম বনশ্রীতে,
তো ক্লাস নেওয়ার সময় আমার এক ভাই মওদুদ ভাই আমাকে জানায় যে এরকম কিছু একটা হয়েছে, যে আবার এই কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে। তো 18-তে আমরা যারা আন্দোলন করেছি, আমাদের যেহেতু একটা লিগেসি আছে, তার মানে এখন আমরাই ইমিডিয়েট এটার ভিকটিম, মানে ইমিডিয়েট এই প্রজ্ঞাপনের ইম্প্যাক্ট যাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমরা। তো আমাদের একটা আন্দোলন করার অভিজ্ঞতা আছে, সুতরাং আন্দোলনটাকে যদি করতে হয় সেটা আমাদেরই করতে হবে। তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই আমরা আবার একটা আন্দোলন করবো ক্যাম্পাসে। তখন আমাদের ছোটো ভাই ছিল কিছু, যে হাসিফ, রিফাত, রশিদকে যা আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ছোটো ভাই ওরা। তো এরপর দিন ক্যাম্পাসে আসি, জুনের 5 তারিখ ক্যাম্পাসে এসে দেখি যে সোশ্যাল সায়েন্সের সামনে, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে এসেই নাহিদকে পাই। আমি, নাহিদ, সার্জিস, আসিফরা আসে, হাসিব আসে, রিফাত, রশিদ আসে। দেন হচ্ছে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা আন্দোলনটাকে কীভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এর আগে কি মামলা চলাকালীন অবস্থা কি কোনো প্রতিবাদ শুরু হয়েছিল, যে এই মামলাটা দিয়ে 18-র কোটা বৈষম্যটাকে আবার ফেরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? না, এটা অলরেডি সার্টেন। আমরা যখন 18-তে যখন এই ঘটনাটা হয় তখনই হচ্ছে এটার হয়তো রিড করা হয়, কিন্তু এটার মানে 5 তারিখের আগ পর্যন্ত এটা নিয়ে কোনো নড়াচড়া ছিল না। এটা হঠাৎ করে হচ্ছে এটা সামনে নিয়ে আসা হয়। এটা নিয়ে আসা হয় তখন মনে হয় আমরা যতটা শুনেছিলাম, বেইজিং এর সফরটা হলো হাসিনা ডিজাস্টার হয়, সফরটা আনএক্সপেক্টেড ছিল, ইন্ডিয়া থেকে খালি হাতে আসছে, মোটামুটি সবকিছু দিয়ে আসছে। এবং তখন কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে একটা সন্দেহ সংশয় ছিল আর কি, যে সরকারি কি আসলে মানে রাজপথকে উত্তাল করতে চাচ্ছে কিনা ওইখান থেকে ডাইভার্সনের জন্য। এবং আমরাও কিন্তু তখন এটা অনেক স্কেপটিক্যাল ছিলাম, যে কারণ যেহেতু হাসিনা বারবারই কাজগুলো করেছে, আসলে এরকম কিনা। ডেফিনেটলি তখন হচ্ছে আমরা যেমন ওই তখনকার সময় যে ভারত ইস্যুটাকে আমরা কি ডাইভার্ট করার জন্য এটা কি কোনো পলিসিটাকে কুক করে দিয়েছে হাসিনা কিনা, এই ধরনের শাহবাগে জমায়েত হতে দিচ্ছে, প্রতিবাদ করতে দিচ্ছে। নর্মালি তো পুলিশ কাউকে অ্যালাউ করে না মিছিল মিটিং। দ্বিতীয় যেটা তোমাদের আন্দোলনে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে মিডিয়াকে কন্ট্রোল করবার যে কালচারটা আমরা দেখেছি, তোমাদের আন্দোলনে কিন্তু সরকার মিডিয়াকে তখন কন্ট্রোল করে নাই, ব্রেকিং নিউজ আকারে গেছে। এটা নট এক্স্যাক্টলি, এটা হচ্ছে কি শুরুর দিকে পার্শিয়ালি, হ্যাঁ, এটা কারণ এটা তো জনদাবি ছিল। তো আর তখন যে সন্দেহটা আমাদের মাথায় আসছে যে সরকার চাচ্ছে কিনা, কারণ নর্মালি তো ধরো বড় বড় বিএনপির সমাবেশও কমপ্লিটলি ব্ল্যাক আউট করে দেয়, যে তেমন কিছু হয় না, একটা ছোট্ট প্রোগ্রামাদি হয়েছে আর কি, এরকম। হ্যাঁ, জনদাবি ছিল সেই জায়গা থেকে আসলে। আর তখন ওই সময়টা পর্যন্ত মোটামুটি যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে মাইক্রো মিডিয়ার একটা প্রভাব তো অবশ্যই তখন সিটিজেন জার্নালিজম এটা বেড়ে যায়। তখন ওই আমরাও মেইন স্ট্রিম মিডিয়া দেখাবে কি দেখাবে না, ওই সেইটার আসলে ওইদিকে আমরা কনসেন্ট্রেশন, আমরা সবাই সাংবাদিক হয়ে উঠেছিল ওই সময়টাতে। তাহলে আজকে যখন তুমি হাইন্ডসাইট দিয়ে ফিরে দেখো, মে, জুন, জুলাই, মানে কোনো কিছু কি ভিন্নভাবে করা যাইতো, ভিন্নভাবে করা উচিত ছিল, এটা এইভাবে না করে ওইভাবে করা দরকার ছিল না, সব কিছু খুব লাগে যে আসলে কি করলাম, মানে এরকম মানে রিফ্লেকশনটা কি? আমার কাছে মনে হয় যে 5ই অগাস্ট জুন থেকে মানে জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত যে এই সময়টাতে আমরা কিছু কোয়েশ্চেনকে মানে ডিল করা উচিত ছিল, যেটা এখনও পর্যন্ত আমরা টেনে নিয়ে যাচ্ছি। আমাদের জাতীয় ঐক্য সুসংহত করার একটা উপলক্ষ তখন ছিল, কিছু পদক্ষেপ নিলে হয়তো ওই জায়গাটা সুসংহত হতো আর কি। তো এটা ধরো 5ই আগস্টের পরের অংশে পরে আসতেছি, মানে ধরো 5ই আগস্টের আগ পর্যন্ত তোমাদের লড়াই, সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং সংগঠিত করা, এই পুরো প্রসেস যেটাকে আমরা 36 জুলাই বলছি, এই 36 দিনে তোমরা গ্রেফতার হয়েছো, ডিবি অফিসে নিয়ে গেছে, তোমাদের উপর অত্যাচার, নির্যাতন, এগুলো তো সব তো আমরা দেখেছি। এই সময়টাতে স্ট্র্যাটেজি, কৌশল, আন্দোলন, হতাশা, পারবো কি না, যদি ফেল করি, মানে এই সময়টার মানে রিফ্লেকশনটা কি দেখো তোমাদের এখন পিছনে ফিরে তাকায়? না, এটা হচ্ছে একদম একটা মানে এটা হিসাব মেলানো যাচ্ছে না, ইনভেস্টেড মানে উই ফিল অ্যাকচুয়ালি ইনভেস্টেড, যে এটা নিয়ে আসলে মানে রিভিজিট করার, চিন্তাকে আবার হচ্ছে রিভাইজ করার মানে মনে হয় যে না, প্রত্যেকটা প্ল্যান হচ্ছে এখানে ক্লিক করছে। আর দিন শেষে এটা যেহেতু সবাই প্ল্যানার হয়ে গেছে, সবাই ডুয়ার হয়ে গেছে এখানে এই আন্দোলনে, প্রত্যেকটা জনমানুষ এখানে আসলে ওই প্ল্যান করার জায়গাটা, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি সেট করার জায়গাটায় সিঙ্গেল মানুষ ছিল না। তো যেহেতু ছিল না, এটা সার্বজনীন করে যেহেতু আমরা
তুলতে পেরেছিলাম মানে এই আন্দোলনের ইনিশিয়াল পর্যায়ে, যার কারণে এখন আর এটা ফিল হয় না যে মানে মনে হয় যে আবার যদি একটা সুযোগ আসতো তাহলে আমরা এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। মানে 5ই আগস্ট দিন কমায় ফেলতে পারতা কিনা, ধরো কৌশলগতভাবে চিন্তা করলে এটা 36 দিন না 16 দিনে হয়ে যেতে পারতো, এরকম কখনো আসছে মাথায়? নট এক্স্যাক্টলি, এটা এইভাবে করা যেত না। তাহলে যদি আমরা যদি এটাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এই ডোরটা ওপেন না রাখতাম, আমরা যদি হ্রাস করতাম, তাহলে অন্যান্য যে আন্দোলনগুলোকে যেভাবে আওয়ামী লীগ দমন করেছে সরকার বিরোধী একটা তকমা দিয়ে, এটাকেও এভাবে দমন করার আরেকটা ব্যর্থতায় পর্যবেসিত একটা আন্দোলনের মতো প্রসেসটাকে তোমরা অর্গানিক ফিল করছো? এটা অর্গানিক ফিল করছি। এটার ভিতরে কোনো নাই, মানে কোনো গ্রাফে ফেড আউট করেছে এরকম মনে হচ্ছে না? এটা গ্র্যাজুয়াল, এটা এসকেলেশন হয়েছে, এবং এটা হচ্ছে যেভাবে আমার কাছে মনে হয় এই 36 দিন নিয়ে আসলে নিজের চিন্তাকে রিভাইজ করার আসলে কোনো মানে স্কোপ নাই, বরং 5ই আগস্টের পরের অনেক কিছু নিয়ে মন্তব্য করার জায়গা আছে। রাইট, 5ই আগস্টের ঘটনা, 5 থেকে 8-এর যে সময়টা, হাসিনা পালায়ে চলে গেল, দেশে কোনো সরকার নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে, পুলিশ প্রশাসন, ল এনফোর্সমেন্ট এজেন্সিস ব্রোকেন ডাউন হয়ে গেছে, এবং সরকার গঠন হবে কি হবে না এটা নিয়ে অনেক কথা আছে। কে প্রধান উপদেষ্টা হবেন কি হবেন না, কোথায় আলোচনা হচ্ছে, কে সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা অনেকেরই প্রশ্ন যে কেন প্রফেসর ইউনূস, তোমরা কীভাবে এই সিদ্ধান্ত নিলা? যে অনেকেই বলে তোমরা চাপায়া দিছো সবার উপরে যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হবে। এটা নিয়ে তোমাদের অভিমত? এখানে কিছু কিছু বিষয়ে হচ্ছে আমি ব্যক্তিগত জায়গা থেকে পরবর্তীতে বলবো, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক্ষেত্রে আসলে ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি যাকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করবে এই ফিগার আমাদের নাই আনফর্চুনেটলি। যে সেকেন্ড একটা অপশন যেখানে ওনার এই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এবং ন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সমপর্যায়ে ওইটা কিন্তু ছিল না। আর ওনার যেহেতু এটা পলিটিক্যাল একটা জার্নি আছে, একটা ছোট বা বড় পরিসরে একটা জার্নি আছে, উনি এই সরকারের যাদেরকে টার্গেট করে যাদের উপরে একটা নিপীড়ন চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে অন্যতম, উনার ওই এক্সপোজারটা আছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় একটা বেস্ট অপশন। একটা বিষয় আলোচনাতে বারবার আসে, সেটা হচ্ছে যে 8 তারিখে জাতীয় সরকার হওয়ার দরকার ছিল, যে সব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন প্রফেসর ইউনূসকে সামনে রেখেই একটা জাতীয় সরকার হলে আজকে আমরা যে সংকটগুলো, যে প্রশ্নগুলো, তোমার গত সপ্তাহ ক্যাম্পেইনটাও আমরা আনবো একটু পরে, যে এটা রিজলভ হয়ে যাইতো। তোমরা কি এটা বোধ করো? ডেফিনেটলি বোধ করি। সেখানে তোমাদের লিডারশিপের ফেইলিউরটা এবং ওই সময় কেন হইল না, এটা কিভাবে হইতে পারতো? দিন শেষে তো তোমাদের কালেকটিভ লিডারশিপই তো হয়েছে। এটা কি তোমাদের ফেইলিউর কিনা? না, ডেফিনেটলি এটাকে আরো সুসংহত করা যেত, এই সরকার গঠন প্রক্রিয়াটাকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করা যেত, এবং এটাকে আমরা এখন যেই উত্তরগুলো পাওয়ার কথা ছিল, এখন দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশন অ্যান্ড কোয়েশ্চেন নট অ্যান্সার। তো আমরা আসলে এটা আমাদের ফেলিওর আছে, এবং কাদের ফেলিওর আছে, কেন হয় না, এই বিষয়গুলো আসলে হিস্ট্রি। তুমি যখন আত্মজীবনী লিখবা 60 বছর 70 বছর, না এগুলো তখন বলবা না, এটা আরো আগেই বলবা। না, এটা প্রয়োজন অনুযায়ী আমি ডিসক্লোজ করবো, প্রয়োজন অনুযায়ী যখন মনে হয় যে এটা কেন হইল না, এটার পিছনে কি বাধা ছিল, সদিচ্ছা বাধা ছিল, আমার মনে হয় যে এটা পলিটিক্যাল একটা সদিচ্ছা এখানে অভাব ছিল, এবং হয়তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তখন আরো ডিসাইসিভ হইতে পারতা কিনা। আমরা যেভাবে প্রফেসর ইউনূসের ব্যাপারে তোমরা ডিসাইসিভ ছিলা, বিকল্প অপশনের ব্যাপারে তো অনেকে পুশ করেছে, ডেফিনেটলি প্রধান উপদেষ্টা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে, কিন্তু তোমরা ডিসাইসিভলি পুশ করেছো যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে আমাদের এর থেকে বেটার কোনো অল্টারনেটিভ নাই। তাহলে সেক্ষেত্রে জাতীয় সরকারের ব্যাপারে কি তোমরা আরো ডিসাইসিভ হইতে পারো? আমরা তখন আমাদের যে সভরেন্টি, আমাদের এই ইন্টারন্যাশনাল, আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় একটা ইন্ডিয়ান একটা এখানে একটা পেনিট্রেশন হতে পারে, যার কারণে আমরা চেয়েছি জাতীয় স্বার্থে এটা আমরা বলবো না যে এটা কালেকটিভ লিডারশিপ ফেলিওর, রাদার আমরা জাতীয় স্বার্থে কালেকটিভ লিডারশিপ স্যাক্রিফাইস। আমরা দেখছি যে এখানে আমাদের দেশের প্রথিতযশা যে রাজনীতিবিদ আছেন বা যারা আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ইনস্ট্যান্ট আমাদের কাছে মনে হয়েছে তারা জাতীয় ঐক্য এবং জাতীয় সরকারকে সুসংহত করার পরিবর্তে ক্ষমতার পরবর্তী ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষমতার পাটাতনকে সুসংহত করার দিকে মনোযোগী হয়েছে। তো এটা আসলে কতটা
ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা হিস্ট্রি ডিফাইন করবে। তবে আমরা চেয়েছিলাম যাতে করে হচ্ছে একটা জাতীয় সরকার হোক, জাতীয় সরকারের মধ্য দিয়ে যেন একটা পরবর্তীতে একটা ডেমোক্রেটিক প্রপার এক্সপেক্টেড ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হয়, কিন্তু সেটা হচ্ছে সদিচ্ছার অভাবে, পলিটিক্যাল গুডউইলের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবং এক্ষেত্রে কারা কারা ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে মানে হিস্ট্রি উইল সামটাইম ভেরি সময় আসলে পরে তোমরা বলবা। ডেফিনেটলি। একটা বিষয় হচ্ছে যে 8 তারিখে সরকার গঠন হওয়ার পরে তোমরা ফেব্রুয়ারিতে এসে দল করলা, এর ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল, তোমরা নাগরিক কমিটি করলা আর কি। এখন একটা এবং ওই সময়টাতে আমাদের মনে আছে সবার যে প্রচুর আন্দোলন ফেস করতে হয়েছে, প্রতিদিন এইখানে তাবলিগের সমস্যা, ওইখানে পলিটেকনিকের স্টুডেন্টরা ব্লক করে আসছে, ওখানে শিক্ষকরা মাঠে নেমেছে, এবং প্রায় আমরা দেখতাম যে তোমরা সরকারের প্যারালাল বিভিন্ন জায়গাতে গিয়ে এগুলো নেগোশিয়েট করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তোমরা দল করাটা পিছায়া না দিয়ে যদি আগায় নিয়ে আসতা, তাহলে সেখানে কি এই ডিসিপ্লিনটা মেনটেন করা সহজ হইতো কিনা? আসলে দল করার বিষয়টা হচ্ছে কি, আমরা যদি দেখি তোমরা সিদ্ধান্তে আসতে পারো না যে আসলে তোমরা দল করবা কিনা। একটা বিষয় হচ্ছে যে আমরা তো তখন ওই যে দল করার বিষয়টা, আমাদের রাজনৈতিক দল করতে হবে ওই ধরনের কোনো আমাদের কম্পালশন ছিল না, একটা আমার বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যে ন্যাশনাল পারপাস কি ছিল? না, পারপাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি আমাদের পারপাসটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইটা সবার সরকার। আমরা যেহেতু দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা পলিটিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে গিয়েছে, তো তাদের একটা হচ্ছে সরকারও এটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চেয়েছি মানে যেভাবে হোক এই অন্তর্বর্তীকালীন সরকারটা যেন হচ্ছে আপনার সাকসেসফুল হয়, এটা যেন সাকসেসফুল হয়। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যেগুলো করার উচিত ছিল, যে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে তাদের একটা হ্যান্ডস থাকা দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা মনে করেছে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, কিন্তু এটা আমরা করতে পারি নাই। মানে এই জায়গাটাতে আসলে আমরা ওভাবে ডিজন করতে পারি নাই যে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, এটা ওদের বিজনেস, এখানে মানে এটা আমাদের কোনো বিজনেস না, এটা আমরা করতে পারি নাই আমরা। কারণ এটা হচ্ছে কি মানে এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সন্তান, এটা মানে আমাদেরকেই হচ্ছে টেক কেয়ার করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে সেটা অনেক রাজনৈতিক দল এই চিন্তা থেকে বের হয়ে এসে ওকে ফাইন আমরা অন্য কিছুতে ফোকাস করি, অন্তর্বর্তীকালীন সরকার তার যে অ্যাসাইন যেই টাস্কগুলো আছে সেগুলো করলে করুক, না করলে নাই, যদি না করে আমরা পরবর্তীতে এসে করব। সুতরাং সেই শুধুমাত্র সময়টা অতিক্রম করার হচ্ছে অপেক্ষায় থেকেছে, যার কারণে এই যে ক্রাইসিসগুলোতে আমাদের ইনভলভ হতে হয়েছে। আপনি দেখবেন ক্রাইসিসে যদি আমরা ইনভলভ হতাম তখন বলা হয়তো ওরা কারা ইনভলভ হওয়ার, আর যদি না হইতাম বলতো যে কি যে এরা হ্যাঁ এরা কেন ইনভলভ হইতেছে না। তো এই যে একটা এইখানে একটা প্রত্যাশার একটা সংকট, এবং জাতি হিসাবে রাজনৈতিক দলটা ডিসাইড করতে পারে নাই যে আসলে আমাদের রুলটা কী হওয়া উচিত, এবং আমাদের ওই স্পেসটা করে দিতে পারে নাই। আমাদেরকে যদি স্পেসটা করে দিতে পারে নাই, সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে একটা আপনি পলিটিক্যাল ইস্যুস ডিল করার জন্য আপনি একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আপনাকে মাঠে থাকা উচিত। এইভাবে আনএন্টাইটেলড হয়ে হচ্ছে আপনি পলিটিক্যাল ইস্যুস যখন ডিল করবেন তখন সেইটা ন্যাশনাল এন্ডোর্সমেন্টটা হয় না। তো সেজন্য আমাদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমাদের আসলে পলিটিক্যাল পার্টি হিসেবেই আসলে ফাংশন করা উচিত। মানে সেটা কখন সিদ্ধান্ত নিলা যে রাজনৈতিক দল আকারে তোমরা হাজির হবা? এই যে কোন সময়টাতে? এই যে আমাদের এক ধরনের নভেম্বর ডিসেম্বরের দিকে এসে না, এটা যে স্পেসিফিক এটা একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। এটা এই চিন্তাটা হচ্ছে ডেভেলপ করতে সময় লেগেছে। আমরা যে প্রত্যেকটা উপলক্ষে আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে আমি কেন অংশগ্রহণ করবো। যেমন দেখলাম ঐক্যমত্য কমিশনে যখন আমরা কথা বলতে গিয়েছি, আমাদের এই বিপ্লবের একটা অংশ হিসাবে আমাদের কথা বলা উচিত আমরা যেহেতু, কিন্তু ওইটা তো আমরা দেখলাম যে ওইটা তো ক্রিটিসিজমের শিকার, যে মানে একটা সময় আসছে যে এরা কারা, এই প্রশ্নটা কিন্তু একটা ছিল, ওরা কারা, তোমরা কারা, আমরা কারা, মানে আমরা কারা, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্টাইটি না থাকলে এই যে আপনার একটা সময় আপনার এক্সিস্টেন্সকে আপনার কোয়েশ্চেন করা হবে, পরিচয় সংকট তৈরি হয়। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে আরও বেশি রাজনৈতিকভাবে উদার হতে পারতো, এবং এই যে আমাদের বিপ্লবের যে বিপ্লবকে সুসংহত করার জন্য বিপ্লবের এই ফোর্সটাকে অ্যাকোমোডেট করা আমাদের পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তাদের উচিত ছিল। সেই জায়গায় আমরা মনে হয়েছে তারা হচ্ছে পরবর্তীতে হয়তো একটা ক্রাইসিস ফিল করেছে, যে আপনি পরবর্তীতে ক্ষমতায় আসার পর আপনি রাজনীতি করবেন যেই যে ম্যান্ডেট নিয়ে,
এগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বিপ্লবের এই ফোর্সই করে ফেলে, তাহলে তো পরবর্তীতে আপনার ক্ষমতায় এসে রাজনীতি করার ওই ম্যান্ডেটগুলো আর থাকছে না। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল হয়তো এটা মনে করেছে যে আমরা ক্ষমতায় গিয়ে যা করব তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারই করে ফেলে, তাইলে আমাদের আর করার কি আছে। তো সেই জন্য আমরা একটা নিউট্রাল একটা অবস্থান হয়তো নেওয়ার কারণে তখন আমাদের এই রাজনৈতিক দলটা আমাদের করতে হয়েছে। পিছনে ফিরে তাকালে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আকারে তোমাদের যে রোলটা ছিল আগস্টের পর থেকে, সেইটাকে কি তুমি ক্রিটিক্যালি দেখো কোনোভাবে, যে তোমরা মানে যা করা দরকার ছিল অথবা এটা না করলেই ভালো হতো, এটা আমাদের এখতিয়ারভুক্ত ছিল না, অথবা দলটা করাটা আগায় নিয়ে আসা প্রয়োজন ছিল? কারণ আগস্ট সেপ্টেম্বরে তোমাদের যে ব্যাপারে যেই মানে পাহাড় সমান সমর্থন ভালোবাসা, সেটা তো গ্র্যাজুয়ালি ফেড আউট করেছে, এটা ন্যাচারাল, এটা করে। তো ওইটা কি তোমরা ফিল করো যে আগস্ট থেকে ফেব্রুয়ারিকে তুমি ক্রিটিক্যালি দেখো? ডেফিনেটলি ক্রিটিক্যালি দেখা, রিএসেস করা আমাদের অ্যাক্টিভিটি, এটা আমরা প্রতিনিয়ত করি যে আমরা কি করা উচিত ছিল, কি করতে পারতাম, এই স্টেপ নেওয়ার পরবর্তীতে আউটকাম কি হয়েছে, আমাদের অবজেক্টিভ কি, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে রিএসেস করা হয়। তো সেই জায়গা থেকে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এখানে অনেক কিছুই, আমরা জুন থেকে জুলাই পর্যন্ত, জুন জুলাই আগস্ট অনেক কিছুই করতে হচ্ছে, যেটাকে আপনি কোনো নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে পারবেন না। সমস্যাটা হচ্ছে আগস্টের পরে আমরা এটাকে একদম নিয়মের মধ্যে নিয়ে আসতে চাইছি। আপনি বিপ্লব তো আসলে নিয়ম মেনে হয় না। আপনি গণভবন ভাঙছেন, বঙ্গভবন ভাঙছেন, আপনি হচ্ছেন সরকারকে, নির্বাচিত সরকারকে, আমি যদি ওইভাবে বলতে চাই, কারণ নির্বাচনটা তো কাগজে কলমে এটা তো এন্ডোর্স করছে, এই সরকারকে আপনি উঠাই দিয়েছেন। তো এটা তো কোনোভাবে এটাকে মানে রাষ্ট্রদ্রোহিতার জন্য ফাঁসি হওয়ার উপযোগী অপরাধ। তো এটাকে যদি আপনি এভাবে করেন, মানে যেই কাজগুলোর জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত যেই কাজের জন্য আমাদেরকে প্রশ্ন করা হয় না, একই কাজের জন্য আগস্টের পরে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রবলেমেটিক। আদারওয়াইজ এই জায়গাটা প্রবলেমেটিক কোন জায়গা থেকে? এটা কি তোমরা তোমাদের ম্যান্ডেটকে জাতির কাছে পরিষ্কার করতে পারো নাই? না জাতি আসলে তোমার কাছ থেকে প্রত্যাশার যে জায়গাটা, সেখানে 5 তারিখে তারা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে? এটা জাতি না, এটা হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি। আমি বললাম না যে রাজনৈতিক দলগুলো, আমার কাছে মনে হয়েছে যে তারা সেটা ভেবেছে, মানে হাসিনা চলে গেছে, তোমরা বাড়ি চলে যাও, বাকিটা আমরা দেখবো, মানে এখন এটা আমাদের বিজনেস, বাকিটা এটা আমরা দেখবো। পলিটিক্স ইজ আওয়ার, মানে এটা আওয়ার মনোপলি, মানে এটাতে আমরা এটা কারোর সাথে শেয়ার করব না। এবং এই কাজটা আমাদের কাজ, এই কাজটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, রিপিট করছি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এটা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কাজ। তোমরা বাবা এনাফ করছো, এখন বাড়ি ফিরে যাও। এই চিন্তাটা এই স্পেসটা, মানে এই চিন্তাটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে স্কোপ অফ ওয়ার্কটা অনেক হচ্ছে কোয়েশ্চেন মার্কের মধ্যে নিয়ে এসছে। আদারওয়াইজ যেমন আপনি দেখেন 5 আগস্টের পরে আজকে পর্যন্ত যদি দেখেন, আপনার শুধুমাত্র হাসিনা যে চলে গেছে, হাসিনা তো হচ্ছে এটার মধ্য দিয়ে যদি আপনি মনে করেন যে ফেসিবাদকে আপনি আউটসাইড করতে পারছেন, এটা প্রবলেমেটিক। আপনি হাসিনা যারা বানাইছে, যে মিডিয়া হাসিনাকে হাসিনা বানাইছে, তাদের আপনি কিচ্ছু করতে পারেন না। যে জুডিশিয়ারি পুরা সিস্টেমটা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে রসদ যোগাইছে, আপনি কিছুই করতে পারেন নাই। যেই অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে হাসিনাকে হচ্ছে সব রকম সহযোগিতা দিয়ে হচ্ছে হাসিনা তৈরি করেছে, আপনি সেটা এখনও পর্যন্ত ইনট্যাক্ট, পুলিশ সিস্টেম ইনট্যাক্ট, আপনি কিছুই করতে পারেন নাই। যখন আমরা এই বিষয়গুলোতে ফোকাস দিতে গেলাম, তখনই প্রশ্ন আসলো যে আপনার ম্যান্ডেট কি? আপনার তো ম্যান্ডেট নাই আপনার। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে আমরা বিপ্লবটাকে সুসংহত করতে পারি নাই আমাদের কাছে মনে হয়। এবং 5 আগস্টের পরে আমরা সেমি ডেমোক্রেটিক, আমরা সেমি কনস্টিটিউশনাল, এবং হচ্ছে আমরা হচ্ছে হওয়ার কথা ছিল রেভলিউশনারি, হয়ে গেছে হচ্ছে কনস্টিটিউশনাল, অ্যাড হক কনস্টিটিউশন।